আসসালামু আলাইকুম। কোষের গঠনের দ্বিতীয় রিভিউ ক্লাস। এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করছি। তো প্রথম পার্টে আলোচনা করব নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত ক্রোমোজোম এবং ক্রোমোজোম যেটা দিয়ে গঠিত হয় ডিএনএ, এই তিনটা সম্পর্কে আমরা আলোচনা করব। মূলত এখানে এদের ভৌত গঠন এবং এদের যে ফিগারটা আছে সেটা পরীক্ষায় বেশি ইম্পর্ট্যান্ট। এছাড়া এদের কাজ সম্পর্কে টুকটাক আলোচনা করব এবং শেষের দিকে জিন, জেনেটিক কোড, কোডন ইত্যাদি নিয়ে আলোচনা করব। এবং পার্ট টুতে আলোচনা হবে ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন, রেপ্লিকেশন এগুলো নিয়ে। তো শুরু করা যাক। তো নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ক্ষেত্রে আমরা প্রথমত জানার চেষ্টা করব যে নিউক্লিয়াস কোথায় থাকে, কোথায় থাকে না এবং কোথায় একাধিক নিউক্লিয়াস থাকে। তো সাধারণত নিউক্লিয়াস কাদের ক্ষেত্রে থাকে না? আদি কোষের ক্ষেত্রে সাধারণত কারো কোনো ধরনের নিউক্লিয়াস থাকে না। তো পরিণত অবস্থায় তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রাণীর ক্ষেত্রে বা প্রকৃত কোষের ক্ষেত্রে যে যখন তারা বাচ্চা অবস্থায় ছিল, যেটাকে বলা যায় বাচ্চা অবস্থায় আমরা বলতে পারি, অপরিণত অবস্থা বলতে পারি, সেই ক্ষেত্রে তাদের ক্ষেত্রে নিউক্লিয়াস থাকে, কিন্তু যখন তারা পরিণত হয়, ম্যাচিউরড হয়, তখন নিউক্লিয়াসটা থাকে না। তো এরকম দুইটা কোষ আছে, যেমন মানুষের ক্ষেত্রে আছে লোহিত রক্তকণিকা অর্থাৎ আরবিসি, এবং উদ্ভিদের ক্ষেত্রে একটা আছে সিভ কোষ, সিভ কোষ। তো আরেকটা ইনফরমেশন হচ্ছে যে একাধিক নিউক্লিয়াসও থাকে কিছু কিছু ক্ষেত্রে। যেমন কিছু শৈবাল আছে, তিনটা শৈবালের নাম আমরা মনে রাখতে পারি, বইতে আছে। একটা হচ্ছে ভচেরিয়া, বট্রিডিয়াম, আমার এখানে বানান ভুল হতে পারে, তোমরা বই থেকে কনফার্ম করে নিবে। বচেরিয়া, বট্রিডিয়াম, অ্যান্ড আর একটা খুব সম্ভবত এটা হতে পারে সেলাগিনেলা। তো তোমরা বই থেকে একটু মিলিয়ে নিবে। তো এই একাধিক যে নিউক্লিয়াস বিশিষ্ট যারা বা যাদের ক্ষেত্রে একাধিক নিউক্লিয়াস থাকে তাদেরকে সিনোসাইট বলা হয়, সিনোসাইট। তো এটা অনেক সময় পরীক্ষায় সংজ্ঞাতে জ্ঞানমূলক আসতে পারে। তো আমরা এটা জানলাম যে কোথায় থাকে কোথায় থাকে না এবং কাদের ক্ষেত্রে নিউক্লিয়াস একাধিক থাকে। তো এবার আসি নিউক্লিয়াসের কাজে। তো নিউক্লিয়াসের ক্ষেত্রে প্রথমত তাকে একটা পদবি দেওয়া হয় যে নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলে। তো এটার আসলে কারণটা কি? কারণ অন্যদের ক্ষেত্রে তো কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয়, এরকম কোনো পদবি দেওয়া হয় নাই। তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে যেমন বলা হয়েছে সে শক্তি তৈরি করে, প্লাস্টিকের ক্ষেত্রে বলা হচ্ছে সে খাদ্য তৈরি করে, এই জন্য তাকে কোষের রান্নাঘর বলা হয়, ইত্যাদি ইত্যাদি। তো নিউক্লিয়াসটার ক্ষেত্রে যেটা হয়, নিউক্লিয়াস কোষের যাবতীয় সকল কাজ পরিচালনা করে। তাহলে নিউক্লিয়াস কোষের যাবতীয় সকল কাজ পরিচালনা করে। এই জন্য নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক বা প্রাণকেন্দ্র বলা হয়। তো এটা তো আমরা এক লাইনে আমরা ইনফরমেশনটা বললাম, তো এটা যদি অনুধাবনমূলক আসে তো প্রায় সময় এসে থাকে। তো সেক্ষেত্রে আমাদের তো আরো অনেক কথা বলতে হবে। তো সেক্ষেত্রে আমরা যেগুলো বলতে পারি, যেমন কোষের জন্য কোষের কোনো কাজের জন্য প্রোটিনের দরকার হয় বা এনজাইমের দরকার হয়। তো এই যে প্রোটিন বা এনজাইমের দরকার হয়, তো এই প্রোটিন বা এনজাইম, এই প্রোটিন বা এনজাইম এটা বানানোর জন্য যে নির্দিষ্ট ইনফরমেশন থাকে বা তথ্য থাকে বা কোডন থাকে, সেই তথ্যগুলো সংরক্ষিত অবস্থায় থাকে কোথায়? ডিএনএ এর মধ্যে। এবং ডিএনএ আসলে কোথায় থাকে? ক্রোমোজোমের মধ্যে। এবং ক্রোমোজোম আসলে কোথায় থাকতেছে? নিউক্লিয়াসে। তার মানে কোষের যাবতীয় সকল কাজ পরিচালনার জন্য যে তথ্য দরকার হয়, কারো কারো যেমন এনজাইম দরকার হচ্ছে, কারো ক্ষেত্রে প্রোটিন তৈরি করা দরকার হচ্ছে, তো আবার হচ্ছে কোষগুলো কিভাবে কাজ করবে, তো এই জিনিসগুলো ওভারঅল নিউক্লিয়াসটা নিয়ন্ত্রণ করে থাকে। তো নিউক্লিয়াসের গঠনের ক্ষেত্রে প্রথমত আমি গঠনটা এঁকে দিই, কারণ এটা অনেক সময় পরীক্ষায় আসে যে কিভাবে গঠন আঁকতে হবে। তো প্রথমত নিউক্লিয়াসটা সাধারণত একটা বৃত্তাকারই হয়। তো বৃত্তাকারী হইতে হবে এমন না, বৃত্তাকারী হয়ে থাকে সাধারণত। তো আমার এইখানে তো অ্যাপের সুবিধার্থে এরকম হয়ে গেছে। তো তোমাদের ক্ষেত্রে তো আর এই সফটওয়্যার নাই, তোমাদের ক্ষেত্রে তাহলে এখন গোলাকার ক্ষেত্রে যেটা করতে পারো, তোমাদের এটা কি বলে, কাটা কম্পাস, হ্যাঁ কাটা কম্পাসের সাহায্য নিতে পারো তোমরা চাইলে। এবং পরবর্তীতে ওই জায়গাটা এরকম রাবার দিয়ে কিছুটা মুছে দিবে এবং পরে কিছুটা ছিদ্র রেখে দিবে, তারপর এভাবে অ্যাড করে দিবে। তা আমরা যেটা আঁকলাম, আমি অনেক মোটা এঁকে ফেলছি, তো তোমরা এত মোটা আঁকবা না। যাই হোক, তো এইটা আমরা দেখতে পাচ্ছি বাইরের যেটা আছে অবশ্যই পর্দা। তো এটা হচ্ছে কি নিউক্লিয়ার এনভেলপ। এনভেলপ মানে কি? খাম হিসাবে তো আমরা জানি, তাই তো? নিউক্লিয়ার পর্দা বলতে পারি, পর্দা বা এনভেলপ। বইতে যেহেতু এনভেলপ বলা আছে তাহলে আমরা এনভেলপই লিখব। তো নিউক্লিয়ার পর্দা বা এনভেলপ কয় স্তর বিশিষ্ট? দ্বিস্তরী, দ্বিস্তরী। এবং কি দিয়ে গঠিত? ফসফোলিপিড বাইলেয়ার দিয়ে গঠিত।
এবং এইখানে অন্যান্য মেমব্রেনের ক্ষেত্রে বা পর্দার সাথে এই নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে নিউক্লিয়ার ছিদ্র থাকে। এখানে নিউক্লিয়ার ছিদ্র থাকে। তো এই ছিদ্রগুলো সাধারণত খুব সম্ভবত 9 ন্যানোমিটারের মতো হয়ে থাকে, এরকম বলা আছে হয়তো বা বইতে। যাই হোক, তো ছিদ্র থাকে এবং এই ছিদ্রগুলোর ব্যাপারে কিছু তথ্য আছে। যেমন ছিদ্রগুলো সংকোচন প্রসারণশীল। ছিদ্রগুলো সংকোচন প্রসারণশীল এবং এই ছিদ্রদের সংকোচন প্রসারণ হয়, এটা 8টা প্রোটিন গ্র্যানিউল দ্বারা নিয়ন্ত্রিত হয়। 8টা প্রোটিন গ্র্যানিউল দ্বারা এই ছিদ্রটা নিয়ন্ত্রিত হয় এবং এই ছিদ্রের ক্ষেত্রে ছিদ্রের মাঝখানে একটা ট্রান্সপোর্টার থাকে এবং এই ট্রান্সপোর্টার অ্যাঙ্করের সাথে আর কি যুক্ত থাকে, এরকম ভাবে আর কি কিছু কথা বলা আছে। যাই হোক, আমাদের এত ইনফরমেশন দরকার নেই, আমরা ছিদ্র সম্পর্কে এই 2-3টা কথা আমরা বলতে পারি। এরপর আমরা নিউক্লিয়ার পর্দা বা নিউক্লিয়ার এনভেলপ সম্পর্কে যে তথ্যটা দিব যে এর কাজটা কি হতে পারে। নিউক্লিয়ার পর্দা বা এনভেলপের একটা তো হচ্ছে এই যে ছিদ্র আছে যেহেতু, তাহলে কোষের বিভিন্ন কোষের মধ্যে অবস্থিত যে দ্রব্যাদি আছে সেগুলো সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসে এবং নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে চলাচল করতে পারবে, তার মানে ট্রান্সপোর্ট, এটা একটা কাজ হতে পারে। তো প্রথমত আমরা গঠন নিয়ে কিছু 2-3 লাইন লিখব, তারপর আমরা কাজ নিয়ে লিখব। যেমন ট্রান্সপোর্ট, আরেকটা তো কাজ হচ্ছে প্রোটেক্টিভ কাজ, অর্থাৎ রক্ষা করে এবং কোষের মধ্যে সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে পৃথক করে রাখে আর কি। তো এই গেল নিউক্লিয়ার পর্দা বা এনভেলপ। এবার আসি ভিতরে কিছু জিনিসপত্র নিয়ে। যেমন এখানে কিছু গাঢ় তরল বা ফ্লুইড থাকে, যেরকম কোষের মধ্যে ছিল সাইটোপ্লাজম গাঢ় তরল, সেরকম নিউক্লিয়াসের মধ্যে থাকে নিউক্লিওপ্লাজম। যেহেতু নিউক্লিয়াসের মধ্যে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? নিউক্লিওপ্লাজম। তো সাইটোপ্লাজম আর নিউক্লিওপ্লাজমের মধ্যে অন্যতম একটা পার্থক্য হচ্ছে নিউক্লিওপ্লাজমে অনেক বেশি পরিমাণে রাইবোজোম থাকে এবং রাইবোজোম থাকার কারণে কি হয়, প্রোটিনও থাকে অনেক বেশি, প্রোটিন সংশ্লেষণ হয় বেশি। আর সাইটোপ্লাজমের ক্ষেত্রে রাইবোজোম এবং প্রোটিনটা কম থাকে, তুলনামূলকভাবে নিউক্লিওপ্লাজমের তুলনায় কম থাকে। আর যে ইনফরমেশনগুলো বলা যায়, যেমন সাইটোপ্লাজম কি হয়, শ্বসন হয়, তো তার মানে এখানে কি শ্বসনিক যে বস্তু বা এনজাইম থাকবে, বাট নিউক্লিওপ্লাজমে এগুলো থাকবে না। তো যদি পার্থক্য আসে তখন তোমরা এই 2-3টা পয়েন্ট বলতে পারো মূল পার্থক্যের ক্ষেত্রে। তো আরো বলা যায়, যেমন সাইটোপ্লাজম হচ্ছে মাইটোকন্ড্রিয়া, তারপর এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি কোষীয় অঙ্গাণু ধারণ করে। নিউক্লিওপ্লাজম আসলে কি ধারণ করে? নিউক্লিওপ্লাজম ধারণ করে নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তু। তো আমরা এখন এটা এঁকে ফেলি, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন তন্তুকে। ক্রোমাটিন তন্তুটা এরকম সাধারণত পেঁচানো অবস্থায় থাকে এবং এটাই কিন্তু মূলত একটা ডিএনএ আর কি। এই যেটা আঁকলাম এটাই হচ্ছে মূলত ডিএনএ। তো জালিকাকারে এরকম বিন্যস্ত থাকে। তো এই জন্য এটাকে ক্রোমাটিন জালিকাও বলা হয়, ক্রোমাটিন জালিকা বা তন্তু বা ফাইবার। তো এর ক্ষেত্রে আসলে কি বলা যায়, ক্রোমাটিন তন্তুর ক্ষেত্রে তোমরা কি বলতে পারো? প্রথমে তো সংজ্ঞা দিতে পারো। সংজ্ঞা হিসাবে কি বলা যায়, যে কোষ বিশ্রামরত অবস্থায়, সংজ্ঞাটা লিখিয়ে দিই, কোষ বিশ্রামরত অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে, কোষ বিশ্রামরত অবস্থায় নিউক্লিয়াসের মধ্যে জালিকাকারে সুতার মতো যে অঙ্গাণু দেখা যায়, এটাকে আমি মডিফাই করে বানাইছি, আমার এখন মনে পড়লো যেটা। তো তোমরা বইয়েরটা মুখস্থ আকারে বলতে পারো, আমি আর কি যেটা দেখলাম দেখি বলতেছি, যে এটা একটা কোষের কোষ মানে নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত জালিকাকারে বিন্যস্ত একটা অঙ্গাণু। এবং এটা অবশ্যই এই কথাটা মনে রাখতে হবে, যেটা কোষ বিশ্রামরত অবস্থায় পাওয়া যায়, কোষ বিশ্রামরত অবস্থায়। আর যদি কোষ বিভাজনরত অবস্থায় থাকে, সেই ক্ষেত্রে আবার এই জালিকাকার যে বিন্যস্তটা আছে সেটা আবার কুণ্ডলী পাকিয়ে ক্রোমোজোম গঠন করে। তো সেটা আবার ক্রোমোজোম হয়ে যায়, এটা আবার আলাদা আলাদা কথা। তো এখন একটা কাজ বলে দাও, সংজ্ঞা বললা,
তো ক্রোমাটিন জালিকা বা তন্তু এই সম্পর্কে বলে দাও যে এটা হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তো এই তথ্য দিয়ে দিলে হয়ে যাবে। তাহলে তোমরা ছবি আঁকবা, ছবি আঁকার সাথে এই ইনফরমেশনগুলো তোমরা দিয়ে দিবা। আর একটা যেটা বাকি ছিল, নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা যেহেতু ছোট গোলাকার, ছোট গোলাকার, অনেক সময় বলে যেটা একটা চকচকে বস্তু, যা যেটা ভাল লাগে বলে। তো ছোট গোলাকার, ছোট গোলাকার যে বস্তু ক্রোমাটিন জালিকার গায়ে লেগে থাকে। অনেকে ধারণা করে যে এটা ক্রোমাটিন জালিকার থেকেই সৃষ্টি হয়, ক্রোমাটিন জালিকার গায়ে লেগে থাকে, সেটা কি আসলে নিউক্লিওলাস বলা হয়। তো নিউক্লিওলাস সাধারণত একটা থাকতে পারে, কোনো কোনো কোষে একাধিকও থাকতে পারে যেখানে প্রচুর পরিমাণে প্রোটিন সংশ্লেষণ হয়। তো নিউক্লিওলাস আসলে মূলত হয় কি, নিউক্লিওলাসে প্রচুর পরিমাণে আরএনএ থাকে, আরএনএ থাকে এবং এখানে প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, প্রোটিন তৈরি হয়। তো এই ইনফরমেশনগুলো তোমরা যদি ছবিটা আঁকার পর বলতে পারো বা লিখতে পারো তাহলে মোটামুটি হয়ে যাবে। তো নিউক্লিয়াস সম্পর্কে এইটুকুই ছিল, নিউক্লিয়াসের বিস্তৃতি, কাজ এবং এর গঠন। এরপর আমরা ক্রোমোজোম সম্পর্কে জানবো। তো নিউক্লিয়াসের পর আমরা এখন ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করব। তো প্রথমত ক্রোমোজোমের ভৌত গঠন নিয়ে আলোচনা করি। তো আগে একটু ছবিটা এঁকে দেখাই, কারণ পরীক্ষাতে প্রায় আসে এটা। প্রথমত একটা বিন্দু দিবা, যেটাকে সেন্ট্রোমিয়ার বলা হয়, এবং এই দুই সাইডে দুইটা বাহু দিয়ে দিবা। তো এটাই অনেক সময় দেখা যায় ক্রোমোজোমটা কোষ বিভাজন ধাপে, বিশেষ করে মেটাফেজ ধাপে, এই বাহুটা দুই ভাগে বিভক্ত হতে পারে। সেন্ট্রোমিয়ার না, শুধু বাহুটা দুই ভাগে বিভক্ত হবে। তো বাহুটা যদি দুই ভাগে বিভক্ত হয় তখন এটা দেখতে কিসের মতো দেখায়, অনেকটা এরকম দেখা যাবে। তো সেই ক্ষেত্রে এই পার্টটুকু, এই অংশটুকু, এটাকে বলা হবে একটা ক্রোমাটিড, এবং এই অংশটুকু এটাকে বলা হবে আরেকটা ক্রোমাটিড। অনেকটা হচ্ছে একটা মাতা থেকে দুইটা সন্তান জন্মগ্রহণ করছে, অনেকটা এরকমই। এইখানেও একটা ক্রোমোজোম থেকে, যেটাকে বলা হয় অপত্য, মানে যেটাকে বলা হয় মাদার ক্রোমোজোম আর কি, প্রধানত যখন কোষ বিভাজন হয়, পরবর্তীতে ওইখান থেকে দুইটা, ওই মাদার ক্রোমোজোমটা দুই ভাগে বিভক্ত হয়ে পরবর্তীতে দুইটা ক্রোমাটিড সৃষ্টি করে। এই দুইটা যে ক্রোমাটিড আমরা বলতেছি, এদেরকে আবার অপত্য ক্রোমোজোম বলা হয়, মানে নতুন ক্রোমোজোম। এই অপত্য ক্রোমোজোম বা নতুন ক্রোমোজোম বা ক্রোমাটিড, এটা কিন্তু পরবর্তীতে আবার সে নিজেই একটা ক্রোমোজোম হিসাবে কাজ করতে পারবে, এবং পরবর্তীতে তার থেকে আবার দুই ভাগে বিভক্ত হয়ে এরকম আরও ক্রোমাটিড সৃষ্টি হইতে পারে। তার মধ্যে এই গুণাবলী আছে। যাই হোক, তো প্রথমত হচ্ছে ক্রোমোজোম ক্রোমাটিনের আগে কনসেপ্ট আগে ক্লিয়ার করি। আমরা তো নিউক্লিয়াসের মধ্যে দেখছিলাম ক্রোমাটিন তন্তু থাকে, এরকম পেঁচানো পেঁচানো অবস্থায় থাকে, তাই তাই তো। তো ক্রোমাটিন তন্তুতে আসলে কখন পাই আমরা? কোষ বিশ্রামরত অবস্থায়। কোষ বিশ্রামরত অবস্থায় জালিকাকারে বিন্যস্ত যে অঙ্গাণু দেখা যায় তাকে ক্রোমাটিন তন্তু বলে। এটা আমরা সংজ্ঞা দিতে পারি বা বোঝার ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি। এই ক্রোমাটিন তন্তুটা যখন কুণ্ডলী পাকায়, কেন কুণ্ডলী পাকাইতে হয়? কারণ হচ্ছে এই জালিকাকারে এত এলোমেলো অবস্থা থাকলে তো কোষ বিভাজনের মানে কোষ বিভাজনটা কঠিন হয়ে যাবে। তা আমাদের এটা কি একটা ফর্মেশনের মধ্যে আনা দরকার। তো তখন এই জালিকাকার বিন্যস্ত তন্তুগুলা বা সুতাগুলা এরকম পেঁচায় বা কুণ্ডলী পাকায়, কুণ্ডলী পাকিয়ে এরকম একটা স্ট্রাকচার গঠন করে, যেটা আরো পুরু হয়। তো এটাই হচ্ছে মূলত আমাদের ক্রোমোজোম। তো মাঝখানে কিছু একটা অঞ্চল দেখা যায় যেটা আবার অরঞ্জিত থাকে, যেখানে আবার বলতে গেলে একদমই থাকে না, ক্রোমাটিনটা থাকে না বলতে গেলে। তো সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার অঞ্চল। তো আমরা এখন এবার একটু কিছু রিটেনের কথাবার্তাতে আসি, যে আমরা আসলে লিখবো কি। বুঝলাম তো ক্রোমোজোম এইভাবে আঁকে, ক্রোমোজোমের মধ্যে এগুলো আছে, বাহু, সেন্ট্রোমিয়ার ইত্যাদি আছে। তো ক্রোমোজোমের আসলে গঠনে আমরা কি কি লিখতে পারি? প্রথমত আমরা লিখতে পারি ক্রোমোজোমের মূল গাঠনিক উপাদান হচ্ছে ক্রোমাটিন, এবং এই ক্রোমাটিনটা হচ্ছে একটি ডিএনএ প্রোটিন যৌগ। ক্রোমাটিনটা কি? একটা ডিএনএ প্রোটিন যৌগ। সাধারণত আদিকোষের ক্ষেত্রে যে ক্রোমোজোম থাকে সেটাকে আদি ক্রোমোজোম বলা হয়, কারণ সেখানে শুধুমাত্র ডিএনএ থাকে, কোনো প্রোটিন থাকে না। কিন্তু মানবদেহের ক্ষেত্রে ডিএনএর সাথে বা প্রকৃত কোষের ক্ষেত্রে ডিএনএর সাথে প্রোটিনও থাকে, সাধারণত হিস্টোন প্রোটিন থাকে। তো তারা কিভাবে থাকে? কারণটা হচ্ছে হিস্টোন প্রোটিনগুলো এরকমভাবে থাকে। তো পরবর্তীতে হিস্টোন প্রোটিনকে এই যে সুতার মতো যে ডিএনএ আছে সেটা আসলে পেঁচায় ফেলে। তো পেঁচায় এরকম একটা স্ট্রাকচার গঠন করে যাকে বলা হয় নিউক্লিওজোম। তাহলে ডিএনএ প্রোটিনের সাথে সংযুক্ত অবস্থায় যে গঠন সৃষ্টি করে তাকে বলা হয় নিউক্লিওজোম। এরকম অনেকগুলো থাকবে সেম ভাবে।
তো এরকম লম্বা একটা শিকলের মতো বা চেইনের মতো গঠন করে বা তন্তুর মতো গঠন করে, তখন এটাকে ক্রোমাটিন বলা হয়। এবং ওই ক্রোমাটিনটা পরবর্তীতে আবার কুণ্ডলী পাকায় এরকম ক্রোমোজোম গঠন করে। তাহলে মূল জিনিসটা আমরা মনে হয় বুঝতে পারছি। ডিএনএ প্রোটিন মিলে এদেরকে বলা হয় নিউক্লিওজোম। এরা মিলে সংযুক্ত অবস্থায় এরকম অনেকগুলো স্ট্রাকচার সংযুক্ত অবস্থায় ক্রোমাটিন গঠন করে। এই ক্রোমাটিন থেকে পরবর্তীতে ক্রোমোজোম গঠন হয়। তো ক্রোমাটিন সাধারণত রঞ্জকের ভিত্তিতে দুই ধরনের দেখা যায়, একটা হেটারো একটা ইউক্রোমাটিন। তো যেই ক্রোমাটিনগুলো সাধারণত অধিক কুণ্ডলিত অবস্থায় থাকে তারা সাধারণত কম সক্রিয় ডিএনএ ধারণ করে এবং তারা সাধারণত এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে না বা প্রোটিন তৈরিতে অংশগ্রহণ করে না। তাদের মনের মধ্যে প্যাচ বেশি, তারা সমাজে কোনো ধরনের অবদান রাখে না, এইভাবে আমরা মনে রাখতে পারি। তো মানুষ তাদেরকে কি করে, হেট করে, হেটারোক্রোমাটিন। আর ইউক্রোমাটিনের ক্ষেত্রে কি হয়, যে তারা সাধারণত কম কুণ্ডলিত অবস্থা থাকে, মানে তাদের মনের মধ্যে প্যাচ কম, তাদের মধ্যে সক্রিয় ডিএনএ থাকে এবং তারা এমআরএনএ তৈরিতে অংশগ্রহণ করে এবং প্রোটিন তৈরিতেও তারা অংশগ্রহণ করে। এমআরএনএ এবং প্রোটিন তৈরিতেও তারা অংশগ্রহণ করে। তো এই পার্থক্যগুলো আমরা মনে রাখবো। এরপর আসছে ক্রোমাটিড। তো ক্রোমাটিডের ক্ষেত্রে আমরা বলছি যে ক্রোমোজোমটা কোষ বিভাজনকালে বিশেষ করে মেটাফেজ ধাপে বাহু দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং ক্রোমাটিডের সৃষ্টি করে, এবং এই ক্রোমাটিডগুলোকে অপত্য ক্রোমোজোমও বলা হয়। আচ্ছা, ক্রোমোজোম আর ক্রোমাটিডের ক্ষেত্রে আরেকটা কথা আমার মনে পড়লো, সেটা হচ্ছে এখানে আসলে কয়টা ডিএনএ থাকে। মূলত ক্রোমোজোম বা ক্রোমাটিড যেটাই হোক, এরা মূলত একটা একক ডিএনএ দ্বারা গঠিত। তার মানে একটা একক ডিএনএ, বড় একটা ডিএনএ, সেটা আসলে হিস্টোন প্রোটিনের সাথে প্যাঁচা এরকম একটা ক্রোমাটিন গঠন করে। ওই ক্রোমাটিন আবার আরো কুণ্ডলী পাকা একটা ক্রোমোজোম গঠন করে। তার মানে মূলত আমরা এখানে একটা ক্রোমোজোমে কয়টা ডিএনএ পাবো, একটা ডিএনএ পাবো। আচ্ছা, এবার সে সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার হচ্ছে একটি অরঞ্জিত অঞ্চল। তো এই অরঞ্জিত অঞ্চলটা মাঝের দিকে আমরা দেখব, যদি আমরা ক্রোমোজোম আঁকি তাহলে মাঝখানের দিকে একটু ভাঁজ হয়ে যায় না? তো এই যে একটা কুঞ্চন বা ভাঁজের মতো সৃষ্টি করে, এই জন্য এই অঞ্চলটাকে প্রাথমিক না, মুখ্য কুঞ্চন বলা হয়। মুখ্য কুঞ্চন, প্রাথমিক কুঞ্চন বলা যায় বা মুখ্য কুঞ্চন বলা হয়। তো সেন্ট্রোমিয়ারের ফলে কি সৃষ্টি হচ্ছে, মুখ্য কুঞ্চন সৃষ্টি হচ্ছে, এবং সেন্ট্রোমিয়ার হচ্ছে একটি অরঞ্জিত অঞ্চল, এবং সেন্ট্রোমিয়ারই দুইটা বাহু যুক্ত থাকে। এবং এরপর হচ্ছে বাহু। তো বাহু তো হচ্ছে সেন্ট্রোমিয়ারের দুই পাশে যে দুইটা অংশ আমরা দেখতে পাচ্ছি বড়, এগুলো হচ্ছে মূলত বাহু। এবং বাহু দুইটা আসলে সমানও হতে পারে অসমানও হতে পারে এদের দৈর্ঘ্য। তো এবার হচ্ছে স্যাটেলাইট। এবার আমরা ক্রোমোজোমের দুই প্রান্ত নিয়ে আলোচনা করব। ক্রোমোজোমের এক প্রান্তে একটা বৃত্তাকার একটা অঞ্চল দেখা যায়। তো ক্রোমোজোমের প্রান্তে একটা বৃত্তাকার অঞ্চল দেখা যায়। এই বৃত্তাকার অঞ্চলে নিউক্লিওলাস সংযুক্ত থাকতে পারে। তো ক্রোমোজোমের প্রান্তে বৃত্তাকার অঞ্চলে নিউক্লিওলাস সংযুক্ত থাকলে ওই অঞ্চলটাকে স্যাটেলাইট বলা হয়। তার মানে মেইন কথা হচ্ছে নিউক্লিওলাস ক্রোমোজোমের যেইখানে সংযুক্ত থাকে সেই স্থানটাকে স্যাটেলাইট বলা হয়, এবং যেই ক্রোমোজোমের ক্ষেত্রে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকবে তাদেরকে বলা হবে স্যাট ক্রোমোজোম। এরকম কাদের ক্ষেত্রে থাকতে পারে বা কারা স্যাট ক্রোমোজোম বা কাদের স্যাট ক্রোমোজোম আছে, তুলা, ছোলা, পাট, এদের ক্ষেত্রে এরকম স্যাট ক্রোমোজোম দেখা যায়। তো সাধারণত আমার বন্ধুর বই দিয়ে আমি পড়তেছিলাম, তো ওর এখানে একটা ছন্দ লেখা ছিল যে তুমি ছোলা পাবে। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো, তুমি ছোলা পাবে, তুলা, ছোলা, পাট। এখানে ছোলার এক নং ক্রোমোজোমে নিউক্লিওলাসটা সংযুক্ত থাকে। এটা আর কি বই একটা এমসিকিউর জন্য ইনফরমেশন, তো এটা মনে রাখতে পারো তোমরা। এবার প্রান্তের দিকে আরেকটা ব্যাপার হয়, সেটা হচ্ছে এটাকে আমরা চিন্তা করি। তো প্রান্তের দিকে অনেক সময় যেটা হয়, একটা ডিএনএ রিপিটেড সিকোয়েন্স থাকে, এবং এটা একটা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল হিসেবে কাজ করে। তাহলে প্রান্তে ডিএনএর একটা রিপিটেড সিকোয়েন্স বা একটা বৈশিষ্ট্যপূর্ণ অঞ্চল, এই অঞ্চলের কাজ কি? এটা মানুষের জরারোধে কাজ করে। জরা ব্যাপারটা হচ্ছে কি, মানে এইজিং প্রসেসটাকে জরা বলে। তো এইজিংটাকে সে প্রতিরোধ করার চেষ্টা করে, এই জন্য বলে জরা রোধে কাজ করে। তো এই অঞ্চলটাকে আসলে টেলোমিয়ার বলা হয়, এবং এখানে একটা এনজাইম থাকে যার নাম হচ্ছে টেলোমারেজ এনজাইম। তো মূলত সে কিভাবে আসলে কাজটা করে, ও আসলে কোষ বিভাজনের সময় ডিএনএর যে কোডিং অঞ্চল থাকে
ডিএনএর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা করে। ডিএনএর কোডিং অঞ্চলকে ধ্বংসপ্রাপ্ত হতে রক্ষা। তো ডিএনএর কোডিং অঞ্চল যদি ধ্বংস হয়ে যায়, যত বেশি ধ্বংস হবে তত কিন্তু এই কোষগুলো আস্তে আস্তে কিন্তু বেশি ধ্বংস হওয়া শুরু হবে। তো সেই ক্ষেত্রে ও ডিএনএটাকে, মেইন যে জায়গাটা, ডিএনএটাকে সেভ করতেছে যেন কোডিং অঞ্চলগুলো ধ্বংস কম হয়। ধ্বংস বেশি হলে আমাদের কোষগুলো বেশি মারা যাবে, ফলে আমাদের এই জিনটা আরও তত তাড়াতাড়ি বাড়বে। আর যদি এটার প্রিভেন্ট করা যায় তাহলে আমাদের এই জিনটা, মানে কোষগুলো অরক্ষিত থাকবে, রিকভারি তাড়াতাড়ি হবে, এবং আমাদের এই জিনটাও ঠিক থাকবে, বা স্লো করা যায়, যতটুকু পারা যায় সে স্লো করার ট্রাই করবে। তো এই জন্য দেখা যায় আমরা বিভিন্ন ধরনের অ্যান্টি অক্সিডেন্ট, এই টাইপের জিনিসগুলো আমাদের বলা হয় যে এগুলো খেলে মানুষের এই জিনটা স্লো হয়, বা স্কিনে ওই এইজের ছাপটা আসে না। আচ্ছা, যাই হোক, তো এখানে টেলোমারের ক্ষেত্রে আর একটা ব্যাপার, সেটা হচ্ছে একটা কোষ কতবার বিভক্ত হতে পারে সেটাও সে নির্ধারণ করতে পারে। একটা কোষ কতবার বিভক্ত হবে, কারণ হচ্ছে মানুষের যত বয়স বাড়ে তত আস্তে আস্তে দেখা যায়, বা মানুষের যত বয়স বাড়ে মানে কি, কোষের মধ্যে তত বিভাজন বেশি হয় আস্তে আস্তে। তো সেই ক্ষেত্রে প্রতি বিভাজনে টেলোমিয়ারের দৈর্ঘ্য কমতে থাকে, ও লেন্থ কমে যায়। তো লেন্থ যত কমতে থাকে ওই অনুযায়ী তারা আসলে নির্ধারণ করতে পারে, বিজ্ঞানীরা, যে একটা কোষ কতবার বিভক্ত হতে পারে, বা ওইখানে সেলগুলো কতদিন বেঁচে থাকতে পারবে, এরকম। এরপর আরেকটা আছে গৌণকুঞ্চন। তো গৌণকুঞ্চন হচ্ছে প্রাথমিক কুঞ্চন বাদ দিয়ে, মানে সেন্ট্রোমিয়ার ওই অঞ্চল বাদ দিয়ে বাহুর মধ্যে অন্য কোথাও যদি আরেকটা খাঁজ দেখা যায় তাহলে সেটা গৌণকুঞ্চন। এই খাঁজটা কোথায় দেখা যায়, যেখানে নিউক্লিওলাসটা থাকে। তো নিউক্লিওলাস পুনর্গঠনকারী অঞ্চল বলা হয় কাকে, গৌণকুঞ্চনকে। এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এবার আসি রাসায়নিক গঠনে। তো রাসায়নিক গঠনটা আমি একটু তাড়াতাড়ি বলে দিই ভৌত গঠনের সাথে, যেহেতু ভৌত গঠনের মধ্যে আমি বলে আসছি যে ক্রোমাটিন দ্বারা গঠিত হয়, এবং ক্রোমাটিন হচ্ছে ডিএনএ প্রোটিন যৌগ। তো এখানে ডিএনএ এবং প্রোটিনের রেশিওটা মোটামুটি সেম থাকে, অর্থাৎ 1:1। আর যদি একদম এক্সাক্ট আমরা অ্যামাউন্টটা চাই, রেশিও না পার্সেন্টেজ চাই, তাহলে ডিএনএ থাকে 45% অ্যান্ড প্রোটিন থাকে 55%। তো ডিএনএ হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, এখানে সাধারণত কিছু পরিমাণে আরএনএ থাকতেও পারে, বা আরএনএ মূলত থাকে না, বা কিছু থাকলেও থাকতে পারে। মূলত হচ্ছে ডিএনএ থাকবে নিউক্লিক অ্যাসিড হিসেবে ক্রোমোজোমের মধ্যে, এবং আরেকটা যেটা থাকবে প্রোটিন থাকবে। তো সাধারণত কি ধরনের প্রোটিন থাকে, হিস্টোন প্রোটিন থাকে, যেটা হচ্ছে নিম্ন আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন, এবং যেটা হচ্ছে ক্ষারধর্মী। তো এই ইনফরমেশনগুলো আমরা মাথায় রাখবো। এবং আরেক ধরনের প্রোটিন আমরা পেতে পারি, যেটা হচ্ছে নন হিস্টোন প্রোটিন। তো এটা হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট প্রোটিন, এবং এরা হচ্ছে সাধারণত অ্যাসিডিক হয়ে থাকে। তো এই নন হিস্টোন প্রোটিনগুলো সাধারণত এনজাইম হিসেবে কাজ করে। তো তাছাড়াও রাসায়নিক গঠনে আমরা ডিএনএ এবং প্রোটিন, এই দুইটা হচ্ছে মূল উপাদান। তাছাড়া আরও যেগুলো পাবো, দুইটা মেটাল পেতে পারি, ক্যালসিয়াম অ্যান্ড আয়রন। এই দুইটা মেটাল বা ধাতু পাওয়া যেতে পারে। আরও যেটা পাওয়া যায়, কিছু এনজাইম পাওয়া যেতে পারে, যেমন ডিএনএ পলিমারেজ এনজাইম, আরএনএ পলিমারেজ এনজাইম, ইত্যাদি ইত্যাদি। তাহলে রাসায়নিক গঠনটা আমরা কিছু জিনিস পড়ে ফেললাম। এরপর আমরা আসবো ক্রোমোজোমের প্রকারভেদে। তো সেন্ট্রোমিয়ারের অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমের যে প্রকারভেদটা সেটা খুবই ইম্পর্ট্যান্ট। যেমন সেন্ট্রোমিয়ারটা কখনো মাঝে থাকতে পারে, কখনো মাঝের কাছাকাছি থাকতে পারে। একদম মাঝখানে থাকলে সেটা মধ্যসেন্ট্রিক। একদম যদি মাঝামাঝির কাছাকাছি থাকে তাহলে সেটা হচ্ছে উপমধ্যকেন্দ্রিক বা সাবমেটাসেন্ট্রিক। এবং যদি প্রান্তের কাছাকাছি থাকে তাহলে উপপ্রান্তকেন্দ্রিক, আর একদম প্রান্তে থাকলে প্রান্তকেন্দ্রিক। তো সাধারণত এখানে ব্যাপারটা কি হয় আমি একটু বলি। কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে এরকম ক্রোমোজোমগুলো বা ক্রোমাটিডগুলো কোষের মাঝামাঝি থেকে প্রান্তের দিকে রওনা করে। তো তখন সেন্ট্রোমিয়ারটা সামনে থাকে আর বাহু দুইটা পিছনে থাকে। তো সেই ক্ষেত্রে সেন্ট্রোমিয়ার যদি একদম মাঝামাঝি থাকে আর দুইটা বাহুর মাঝামাঝিতে থাকে, তখন তার যাত্রাকালে তাকে অনেকটা এরকম দেখায়, উল্টা ভি এর মতো দেখায়। তো সেই ক্ষেত্রে বলা হয় যে মধ্যসেন্ট্রিক ক্রোমোজোমগুলো দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ভি এর মতো দেখায়। পরবর্তীতে সেমভাবে ওই যাত্রাটার কালে যদি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মাঝ থেকে যদি একটু সরে যায়, তার মানে একটা বাহু এরকম হবে, একটা বাহু এরকম হবে, একটা বাহু একটু বড় হবে, যেহেতু মাঝামাঝিতে নাই, একটু সরে আসছে। তো সেই ক্ষেত্রে একে দেখতে অনেকটা কিসের মতো দেখা যাচ্ছে, এল এর মতো দেখা যাচ্ছে। তো উপমধ্যসেন্ট্রিক ক্রোমোজোমগুলো দেখতে ইংরেজি এল অক্ষরের মতো দেখায়। উপপ্রান্ত কেন্দ্রিক, এটা দেখা যায় প্রান্তের খুব কাছাকাছি, সেন্ট্রোমিয়ারটা প্রান্তের খুব কাছাকাছি। তো তার মানে এখানে একটা বাহু অনেক বড়, একটা বাহু অনেকটা ছোট হবে। তো এটা দেখতে অনেকটা কিসের মতো দেখা যাচ্ছে, ইংরেজি অক্ষর জে এর মতো দেখা যাচ্ছে। আর এক ধরনের যে ক্রোমোজোম, তারা সাধারণত একদম প্রান্তে থাকে, একদম প্রান্তে,
তো সেই ক্ষেত্রে মূলত আরেকটা বাহু বলতে গেলে আলাদা করাই যায় না, একদম এরকমভাবেই থাকে। তো সেই ক্ষেত্রে এটাকে দেখতে অনেকটা ইংরেজি অক্ষর আই এর মতো দেখা যায়। তো এইভাবে সেন্ট্রোমিয়ার অবস্থানের ভিত্তিতে ক্রোমোজোমের বিভিন্ন রকমের নামকরণ হয়। তো এটা এমসিকিউতে অনেক সময় আসে, রিটেনও আসতে পারে। তো মেটাসিন্টিক সাবমেটা, মেটা সাবমেটা অ্যাক্রোট্যালো, ইংরেজি অক্ষর কিরকম হবে, ভিএল জে আই, মেটা সাবমেটা অ্যাক্রোট্যালো ভিএল জে আই। আরেকটা পার্থক্য হচ্ছে অটোজোম অ্যান্ড সেক্স ক্রোমোজোম। তো সাধারণত মানবদেহে দুই ধরনের ক্রোমোজোম দেখা যায়, একটা ক্রোমোজোম হচ্ছে অটোজোম অ্যান্ড আরেকটা সেক্স ক্রোমোজোম। তো মূলত হচ্ছে আমাদের মানবদেহে 23 জোড়া ক্রোমোজোম পাওয়া যায়, অর্থাৎ 46টা ক্রোমোজোম পাওয়া যায়। এর মধ্যে 22 জোড়া অটোজোম হিসেবে কাজ করে, যাদের কাজ কি, যাদের কাজ হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা, দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করা। তো তারা কিভাবে দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে থাকে, বা কি কি দৈহিক বৈশিষ্ট্য, যেমন উচ্চতা, গায়ের বর্ণ, তারপর চুলের রং, চোখ কিরকম হবে, ওভারঅল একটা মানুষের যত রকমের দৈহিক বৈশিষ্ট্য আছে সেগুলো তারা নিয়ন্ত্রণ করে থাকে 22 জোড়া বা 44টা ক্রোমোজোম। আর এক জোড়া যে ক্রোমোজোম আছে তারা কি নির্ধারণ করবে, লিঙ্গ নির্ধারণ করবে, লিঙ্গ নির্ধারণ করবে। তো এরা কারা, হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই, এই দুইটা হচ্ছে সেক্স ক্রোমোজোম বলা হয়। তো এক্স ওয়াই এই দুইটা ক্রোমোজোম যাদের মধ্যে থাকবে তারা হচ্ছে মেল বা পুরুষ, এবং যদি দুইটা সেক্স ক্রোমোজোমই এক্স হয়ে থাকে, এক্স এক্স হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে ফিমেল, তারা হচ্ছে মহিলা বলা হয় তাদেরকে। আচ্ছা, তো তার মানে এই ক্রোমোজোমের ভিত্তিতে কিন্তু লিঙ্গ নির্ধারণ হচ্ছে, এক্স ওয়াই থাকলে মেল অ্যান্ড এক্স এক্স থাকলে ফিমেল। তো এই ক্ষেত্রে আমরা ব্যাখ্যাতে বলতে পারি, যদি কখনো আসে যে সেক্স ক্রোমোজোমকে কেন লিঙ্গ নির্ধারণের জন্য বলা হয়, বা সেক্স ক্রোমোজোমের কাজ কেন লিঙ্গ নির্ধারণ, কারণ এই সেক্স ক্রোমোজোমের ভিত্তিতেই নির্ধারণ হচ্ছে যে সেক্স ক্রোমোজোম দুইটা এক্স অ্যান্ড ওয়াই, এটার ভিত্তিতে নির্ধারণ হচ্ছে যে একজন মানুষের লিঙ্গ কি হবে, এক্স ওয়াই থাকলে মেল অ্যান্ড এক্স এক্স থাকলে তারা ফিমেল। এক্ষেত্রে আরেকটা জিনিস আমরা বলতে পারি, লিঙ্গ নির্ধারণ ছাড়াও সেক্স ক্রোমোজোমগুলো অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের জেনেটিক ডিসঅর্ডার বহন করে, যেমন হিমোফিলিয়া। দেখা যায় পিতামাতার কারো হিমোফিলিয়া আছে বা বাহক, তো পরবর্তী প্রজন্ম যে আসবে তার হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এই হিমোফিলিয়ার জিনটা এই সেক্স ক্রোমোজোম যারা আছে তারা বহন করে। এরকম আরও কিছু জেনেটিক ডিসঅর্ডার আছে। তাহলে আমরা আলোচনা করলাম ভৌত গঠন, রাসায়নিক গঠন, প্রকারভেদ নিয়ে, দুই ধরনের প্রকারভেদ নিয়ে আলোচনা করলাম। আচ্ছা, এবার একটা জিনিস বাদ পড়ে গেছে, আমাদের কাজ। তো ক্রোমোজোমের কাজটা কি, ক্রোমোজোমের কাজ হচ্ছে এরা বংশগতির ধারক ও বাহক হিসেবে কাজ করে। তো কেন ধারক হিসেবে কাজ করতেছে, কারণ কারণ একটা মানুষের মধ্যে বা একটা জীবের যত বৈশিষ্ট্য আছে সে সব বৈশিষ্ট্যের তথ্যগুলো, একটা জীবের যত বৈশিষ্ট্য আছে সেই সব বৈশিষ্ট্যের তথ্যগুলো কোথায় থাকে, ক্রোমোজোমের ডিএনএ এর মধ্যে থাকে, জেনেটিক কোড আকারে থাকে। বৈশিষ্ট্যের তথ্যগুলো কোথায় থাকতেছে, ক্রোমোজোমের ডিএনএ তে কোড আকারে বা জেনেটিক কোড আকারে থাকতেছে। এবং একে বাহক কেন বলা হচ্ছে, কারণ হচ্ছে যখন দুইজন মানুষের মিলন হয় তখন পিতা থেকে আসে এক সেট ক্রোমোজোম এবং মাতা থেকে আসে আর এক সেট ক্রোমোজোম। উভয় ক্রোমোজোম মিলেই কিন্তু আমাদের জাইগোটটা সৃষ্টি হচ্ছে, এবং এই জাইগোট থেকে কিন্তু পরবর্তী প্রজন্ম, অর্থাৎ পরবর্তী যে মানুষ, ছেলে বা মেয়ে যেই হোক, তাদের পিতামাতার সন্তান সৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাই যে তাদের মধ্যে পিতামাতার বৈশিষ্ট্য পাওয়া যায় পরবর্তী প্রজন্মের মধ্যে। তো তার মানে অবশ্যই পিতামাতার কিছু বৈশিষ্ট্য কোনো একটা অঙ্গাণুর মাধ্যমে অবশ্যই পরবর্তী প্রজন্মে গেছে। সেটা কি হতে পারে, মাইটোকন্ড্রিয়া, ডিএনএ, রাইবোসোম, না ক্যান্ডোভারাস রেটিকুলাম। তো সেক্ষেত্রে আমরা জানি যে যেহেতু একটা জীবের সকল বৈশিষ্ট্য ক্রোমোজোমের মধ্যে থাকে, ধারণকৃত অবস্থায় থাকে, তার মানে এই ক্রোমোজোমটাই পরবর্তী প্রজন্মে গেছে, পরবর্তী প্রজন্মের মধ্যে স্থানান্তরিত হয়েছে। এর জন্যই আমরা পরবর্তী প্রজন্মে পিতামাতার বৈশিষ্ট্য লক্ষ্য করতে পারি। তো এই লজিকটা আমরা দিতে পারি যে যেহেতু ক্রোমোজোমে সকল বৈশিষ্ট্য ধারণ করে থাকে একটা মানুষের, এবং এইটা পরবর্তী প্রজন্মে স্থানান্তরিত হয়, এই জন্য আমরা ক্রোমোজোমকে বংশগতির ধারক ও বাহক বলতে পারি। তাহলে এই তথ্যগুলো পড়লেই হয়ে যাবে পরীক্ষার জন্য, মোর দেন এনাফ। অ্যাডমিশন আর এইচএসসি উভয় ক্ষেত্রে আই থিঙ্ক এই তথ্যগুলো এনাফ হয়ে। এখন আমরা ডিএনএ নিয়ে আলোচনা করব। তো ক্রোমোজোমের মূল রাসায়নিক উপাদানই হচ্ছে নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, ডিএনএ অ্যান্ড আরএনএ। তো সাধারণত ক্রোমোজোমের মধ্যে কোনটা থাকে, মূলত থাকে হচ্ছে ডিএনএ। আর আরএনএর মূলত 90% থাকে সাইটোপ্লাজমে, আর 10% থাকে
এই নিউক্লিয়ল আছে, আর একদম 0.1% বা এরকম থাকতে পারে ক্রোমোজোমের মধ্যে। তো খুবই সামান্য পরিমাণে থাকে। তো মূলত ডিএনএই থাকে। তো আমাদের তাই মূল আলোচনা হচ্ছে ডিএনএ নিয়ে। তারপর আমরা নিউক্লিক অ্যাসিড সম্পর্কে কিছু আলোচনা করি যে নিউক্লিক অ্যাসিড জিনিসটা আসলে কি। নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকুল বলা হয়। কেন নিউক্লিক অ্যাসিডকে মাস্টার মলিকুল বলা হচ্ছে? প্রথমত আমরা আলোচনা করি এর গঠন নিয়ে। নিউক্লিক অ্যাসিড হচ্ছে মূলত একটা পেন্টোজ সুগার। পেন্টোজ সুগার বলতে কিরকম হতে পারে? রাইবোজ হতে পারে, ডিঅক্সিরাইবোজ হতে পারে। 4টা নাইট্রোজেন বেস এবং একটি ফসফরিক অ্যাসিড দিয়ে গঠিত হয়। একটি না, মূলত মানে মূল গাঠনিক উপাদান হচ্ছে নিউক্লিক অ্যাসিডের পেন্টোজ সুগার, নাইট্রোজেন বেস, 4 ধরনের নাইট্রোজেন বেস এবং ফসফরিক অ্যাসিড। এগুলোর সমন্বয়ে যে স্ট্রাকচারটা গঠন হচ্ছে, কেমিক্যালটা ফর্ম হচ্ছে বা যে মলিকুলটা গঠন হচ্ছে, সেটাকে নিউক্লিক অ্যাসিড বলা হয়। এবং এটা জীবের সকল বৈশিষ্ট্য ধারণ করে এবং এই জন্য একে মাস্টার মলিকুল বলা হয়। তো এবার আমরা আসবো এর ডিটেলসে। যে তার আগে আমি আরেকটা জিনিস বলি যে ডিএনএ আর আরএনএ এর পার্থক্য কি, সেটা কিন্তু এইখান থেকে পার্থক্যটা করা যায়। যেমন আমি এখান থেকে একটা ছক বানায় ফেলি। তাহলে এবার আসি যে ডিএনএ আরএনএ এর মধ্যে কি কি জায়গায় পার্থক্য থাকতে পারে। মূলত এই গাঠনিক এইখান থেকে কিছু পার্থক্য আমরা পেতে পারি। যেমন ডিএনএ এর ক্ষেত্রে পেন্টোজ সুগার হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার। ডিঅক্সিরাইবোজ সুগার। তো ডিঅক্সিরাইবোজ সুগার কেন? কারণ এটা হচ্ছে 5 কার্বন বিশিষ্ট এবং এর 2 নং কার্বনে একটা অক্সিজেন কম থাকে, যেটা আরএনএ এর ক্ষেত্রে হয় না বা রাইবোজ সুগারের ক্ষেত্রে হয় না। তো আরএনএ গঠিত হয় রাইবোজ সুগার ক্ষেত্রে। তো ডিঅক্সি মানে একটা অক্সিজেন কম নাই। ডিএনএ এর ক্ষেত্রে এরকম হয়, 2 নং কার্বনে এরকম একটা অক্সিজেন থাকে না। তো ডিটেল লেকচার, আমার এটার উপর ডিটেল লেকচার আছে। তোমরা যদি এটার গঠন সম্পর্কে আরো জানতে চাও, একদম প্রত্যেকটা স্ট্রাকচার, কেমিক্যাল স্ট্রাকচার একে একে পড়ানো হয়েছে ওই ডিটেল ক্লাসে। তো সেখানে তোমরা পড়তে পারো। আমি জাস্ট শুধুমাত্র কিছু সামারি বলতেছি। ডিএনএর নাইট্রোজেন বেস কি কি থাকতে পারে? অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন। এই 4টা নাইট্রোজেন বেস থাকে। আরএনএ এর ক্ষেত্রে থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং ইউরাসিল। থায়ামিন থাকে না। তো এটা হচ্ছে মূলত রাসায়নিক দিক থেকে ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্য। তাছাড়া আরো কি কি পার্থক্য হতে পারে? যে ডিএনএ দ্বিসূত্রক এবং আরএনএ সাধারণত একসূত্রক। তারপর ডিএনএ এর প্রধান কাজ কি? এটা মূলত বংশগতিতে ভূমিকা পালন করে। কিন্তু আরএনএ কিন্তু বংশগতিতে কোনো ভূমিকা পালন করে না। আরএনএর প্রধান কাজই হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করা। বাট আরএনএ যে একদমই করে না তা না। আরএনএর মধ্যে একটা আছে জিআরএনএ বা জেনেটিক আরএনএ, ওইটা কিছু পরিমাণে অবদান রাখে। বাট মূলত আরএনএর কাজই হচ্ছে প্রোটিন তৈরি করা, মূল কাজ। তো এই কিছু আমরা পার্থক্য বলতে পারি। তাছাড়া আরো বেশ কয়েকটা পার্থক্য আছে, তো তোমরা বই থেকে পড়ে নিবে। তো মূলত আমাদের আলোচনার বিষয় ছিল ডিএনএ। পেন্টোজ সুগার অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার, এটা নাইট্রোজেন বেসের সাথে যুক্ত অবস্থায় তখন এটাকে বলা হয় নিউক্লিওসাইড। এবং এই নিউক্লিওসাইডের সাথে, অর্থাৎ পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেসের সাথে যদি একটা ফসফেট যুক্ত করা হয়, ফসফেট বা ফসফরিক অ্যাসিড বা একটা ফসফেট গ্রুপ যুক্ত করা হলে তখনই সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইডের মিলে গঠিত হয় একটা নিউক্লিক অ্যাসিড। তার মানে ডিএনএও এইভাবেই গঠিত হবে, যে অনেকগুলো ডিঅক্সিরাইবোজ সুগার, যেমন আমরা এভাবে একে দেখাই। এ হচ্ছে আমাদের সুগার ইউনিট। তার সাথে বাহিরের দিকে যুক্ত থাকে ফসফেট গ্রুপ এবং ভিতরের দিকে যুক্ত থাকে নাইট্রোজেন বেস। এরকম 2টা ফসফেট গ্রুপ যুক্ত থাকে একটা নিউক্লিক অ্যাসিডের সাথে। এরকম ভাবে ফসফেট গ্রুপগুলো যেটা করে, 2টা যে রাইবোজ সুগার বা সুগার ইউনিট সেগুলোকে সংযুক্ত করে। তো এরকম সেম ভাবে মাঝখানে থাকবে নাইট্রোজেন বেস, অর্থাৎ অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়ামিন এরকম ভাবে থাকে।
এই যে সুগার ইউনিট এবং এই দুইটাকে সংযুক্ত করে একটা ফসফেট, এইভাবে করে চলতে থাকে। তো সাধারণত এখানে উপরের কার্বনটা হয় 5 প্রাইম কার্বন এবং নিচের কার্বনটা হয় 3 প্রাইম কার্বন। মানটা কিরকম আমি যদি একে দেখাই, আমরা কিন্তু ডিএনএ এর ভৌত গঠনের মধ্যে অলরেডি চলে আসছি। এটা 1 2, যেখান থেকে একটা অক্সিজেন কমে যায় 3 4 5। তাহলে দেখতে পাচ্ছি আমরা 5 নাম্বার কার্বনটা উপরে আছে, 3 নাম্বার কার্বনটা নিচে আছে, এইভাবে কিন্তু উপর থেকে নিচে যেতে থাকে। তো এই জন্য সিরিয়ালটা হয় 5 প্রাইম থেকে 3 প্রাইম। আর এই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, সেখানে সুগারটা উল্টা থাকে। 1 2 3 4 এন্ড এখানে 5 নাম্বার কার্বন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 নাম্বার কার্বন যেটা সেটা উপরের দিকে আছে এবং 5 নাম্বার কার্বন যেটা সেটা নিচের দিকে আছে। এই জন্য এটার ডিরেকশনটাকে বলা হয় 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশন। তো এই ক্ষেত্রে কেন এটা উল্টা হয়ে থাকে? কারণ নাইট্রোজেন বেস যেটা আছে সেটা কত নাম্বার কার্বনে যুক্ত থাকে? কার্বনে 1 নং কার্বনে যুক্ত থাকে। তো বাম দিকের ক্ষেত্রে লিখতে গেলে দেখা যায় 1 নং কার্বনটা ভিতরের দিকে থাকে আর নাইট্রোজেন বেসটাও ভিতরের দিকে থাকে। তো সেই ক্ষেত্রে আমরা উপর থেকে নিচে 5 প্রাইম টু 3 প্রাইমে আমরা সাজায় থাকি। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যদি আমরা ওইভাবেই আঁকি তাহলে দেখা যায় নাইট্রোজেন বেসটা বামে চলে যায়। অর্থাৎ যদি আমরা এইভাবে লিখতাম আর এইখানে আমাদের 1 নাম্বার কার্বন, সেক্ষেত্রে আমাদের নাইট্রোজেন বেসটা ডানে চলে আসতো, অর্থাৎ বাইরের দিকে চলে যেত। তাহলে আমাদের নাইট্রোজেন বেসের মধ্যে যে বন্ধন হয় সেই বন্ধনটা কিন্তু তৈরি করতে পারতাম না আমরা। এই জন্যই মূলত এইভাবে আমাদের উল্টাভাবে আসলে গঠনটা হয়। তো আমরা এখন মূলত দেখব এই 1 নং কার্বন, এখানে আমরা আরেকটা নাইট্রোজেন বেস দিচ্ছি। তো আমরা নাইট্রোজেন বেসের নাম দিই, ধরি এটা অ্যাডেনিন। তাহলে এখানে আমাদের যুক্ত হবে কোনটা? থায়ামিন। এবং তারা কিভাবে যুক্ত হয়? ডাবল বন্ধনের মাধ্যমে যুক্ত হয়। সেম ভাবে এখানে আমরা একটা সুগার ইউনিট দিলাম, উপরে একটা ফসফেট গ্রুপ, নিচে একটা ফসফেট গ্রুপ। উপরের ফসফেট গ্রুপটা উপরের যে কার্বন আছে বা উপরে যে সুগার ইউনিট আছে তার সাথে যুক্ত থাকতে সাহায্য করবে এবং নিচের ফসফেট গ্রুপটা নিচেরটার সাথে যুক্ত হতে সাহায্য করবে। এবং মাঝখানে এখানে একটা নাইট্রোজেন বেস থাকবে। তো ধরি বাম সাইডে নাইট্রোজেন বেসটা যদি হয় গুয়ানিন, তাহলে ডান সাইডে কোন নাইট্রোজেন বেসটা আসবে? গুয়ানিনের সাথে যুক্ত থাকে সাইটোসিন। এবং এরা 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে। তো এইখানে যে কাঠামোটা আমরা দেখলাম, এখানে আমরা অরসন ও ক্রিকের ডিএনএ ডাবল হেলিক্স মডেল নিয়ে আলোচনা করতেছিলাম। তো তাহলে আমাদের এখানে মূল সারমর্মটা আসলে কি এই মডেল নিয়ে? মূল সারমর্মটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক এবং সূত্রক কোন দুটা? এই যে সুগার অ্যান্ড ফসফেট নিয়ে গঠিত 5 প্রাইম টু 3 প্রাইম ডিরেকশনে, এটাকে একটা সূত্রক বা স্ট্র্যান্ড বলা হয়। এবং এইখানে 3 প্রাইম টু 5 প্রাইম ডিরেকশনে সুগার অ্যান্ড ফসফেট নিয়ে গঠিত বিপরীতমুখী যেটা আছে সমান্তরালে অবস্থিত, এটাকে বলা আর একটা সূত্রক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা দ্বিসূত্রক এবং একটা 5 প্রাইম টু 3 প্রাইম মুখে একটা স্ট্র্যান্ড থাকে আর একটা এর বিপরীতমুখী থাকে 3 প্রাইম টু 5 প্রাইম। তো তার মানে হচ্ছে এরা পরস্পর সমান্তরালে থাকে এবং বিপরীতমুখী। তারপর আমরা বলতে পারি যে এখানে সূত্রক দুইটা আসলে বা স্ট্র্যান্ড দুইটা কি দ্বারা গঠিত হয়? স্ট্র্যান্ডগুলো গঠিত হয় পেন্টোজ সুগার দিয়ে, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ সুগার দিয়ে। আমরা এখানে পেন্টোজ সুগার না বলে ডিঅক্সিরাইবোজ সুগারটা বলবো, যেহেতু ডিএনএ স্পেসিফিকভাবে বলা আছে। এবং ফসফরিক অ্যাসিড দিয়ে। আচ্ছা, এখন কথা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগারের কত নম্বর কার্বনে ফসফরিক অ্যাসিডটা যুক্ত থাকতে পারে? 3 নাম্বার কার্বনে আর 5 নাম্বার কার্বনে। যেমন উপরের যে সুগারটা আছে, যদি আমরা এইটার ক্ষেত্রে চিন্তা করি, এই যে এই সুগারটা, তো এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার কার্বনে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে 5 নাম্বার কার্বনে। আবার সেমভাবে নিচের দিকে 3 নাম্বার কার্বন হচ্ছে একটা ফসফরিক অ্যাসিড যুক্ত থাকবে।
সেমভাবে এইখানেও যদি আমি একটা সুগার আঁকি বা হ্যাঁ একটা পেন্টু সুগার বা ডিঅক্সিরাইবো সুগার আঁকি, তার 5 নম্বর কার্বনের সাথে এই ফসফেটটা যুক্ত থাকবে এবং এই সুগারের 3 নম্বর কার্বনের সাথে নিচে একটা ফসফেট যুক্ত থাকবে। এইভাবে উপরে 5 প্রাইমের সাথে একটা ফসফেট যুক্ত থাকে এবং নিচে 3 প্রাইম বা 3 নং কার্বনের সাথে একটা ফসফেট যুক্ত থাকে। এইভাবে ফসফেট একটা সুগারকে মানে দুইটা সুগারকে পরস্পর যুক্ত রাখে। আর আমরা দেখতে পাচ্ছি নাইট্রোজেন বেসটা কিন্তু অলওয়েজ 1 নম্বর কার্বনে যুক্ত থাকে। এই যে এখানে আমরা দেখলাম নাইট্রোজেন বেসটা সবসময় 1 নম্বর কার্বনে যুক্ত থাকবে। তাহলে আমরা বললাম পেন্টোজ সুগার অ্যান্ড ফসফরিক অ্যাসিড স্ট্র্যান্ড গঠিত এবং এরা পেন্টোজ সুগার ফসফরিক অ্যাসিডটা 3 আর 5 নম্বর কার্বনে যুক্ত হতে পারে সুগার ইউনিটের। আর এই সুগার ইউনিটের 1 নং কার্বনে নাইট্রোজেন বেস যুক্ত হয়, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন বা থায়ামিন। এরপর আমরা স্ট্র্যান্ড সম্পর্কে আর কি কি বলতে পারি, যেমন হ্যাঁ নাইট্রোজেন বেসগুলো সম্পর্কে আরেকটু বলি। এটা একটা এটাকে কার্গা ফুল বলা হয়, যে যেই সংখ্যক অ্যাডেনিন থাকবে সেই সমান সংখ্যক থায়ামিন থাকবে। তো এটা থেকে পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা অ্যাডেনিন দুইটা ডাবল বন্ডের মাধ্যমে থায়ামিনের সাথে যুক্ত থাকে এবং একটা গুয়ানিন তিনটা ডাবল বন্ডের মাধ্যমে মানে 3টা বন্ডের মাধ্যমে বা 3টা হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে সাইটোসিনের সাথে যুক্ত থাকে। তো এই কথাটা আমরা পরবর্তীতে বলবো। এর পরের যে কথাটা আমরা বলতে পারি এখান থেকে, হ্যাঁ এবার একটু ছবি আঁকি। এইখান থেকে রাসায়নিক গঠন থেকে আমরা এই কথাগুলো বললাম, এবার হচ্ছে ডিএনএর ছবিটা আঁকি, যেটা পরীক্ষার মধ্যে অবশ্যই আসে, পরীক্ষায় বেশিরভাগ সময় আসে, তো প্র্যাকটিস করে নিবে তোমরা। তো সেই ক্ষেত্রে প্রথমত তোমরা এরকম একটা স্ট্রেট লাইন টেনে নিবে, দুইটা স্ট্রেট লাইন টেনে নিবে এবং অবশ্যই খেয়াল রাখবে এটা কি সমান্তরালে থাকবে। তো আমরা একটা স্ট্র্যান্ড এরকম আঁকলাম, পেঁচানো সিঁড়ির মতো আঁকলাম, তাহলে আর একটা স্ট্র্যান্ড কি হবে, এর সমান্তরালে থাকবে, পেঁচানো সিঁড়ির মতো এরকম সমান্তরালে থাকবে। পরবর্তীতে আমরা এই লাঠি দুইটা বাদ দিয়ে দেবো, মুছে ফেলবো। তো এই স্ট্র্যান্ডের ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল করি, যে ধরি এইখান থেকে আমাদের ওয়েভটা শুরু হয়েছে এবং তাহলে এটা শেষ হয়েছে কোথায়, এইটা যদি আমরা দেখি এটা শেষ হয়েছে কোথায়, এইখানে যে শেষ হয়েছে মূলত হচ্ছে আমরা একটা প্যাচ বা একটা ঘূর্ণন আমরা দেখতে চাই। তো ধরি এই প্যাচটা এইখান থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে এইখানে এসে। তো এই যে একটা প্যাচ বা ঘূর্ণন, এই একটা প্যাচ বা একটা ঘূর্ণনের মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকবে, 10টা নিউক্লিওটাইড থাকবে। তাহলে আমাদের পরবর্তী ইনফরমেশন হচ্ছে প্রতি প্যাচে একটা প্যাচ বা ঘূর্ণনে নিউক্লিওটাইডের সংখ্যা কয়টা, 10 জোড়া, 10 জোড়া। তো এখানে 10 জোড়া নিউক্লিওটাইড থাকবে বা 10 জোড়া নাইট্রোজেন বেসও থাকবে। এর পরের কথাটা হচ্ছে যে প্রতি প্যাচের দৈর্ঘ্য নিয়ে কিছু কথা আছে, যেমন প্রতি প্যাচের দৈর্ঘ্য, এই একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার, 3.4 ন্যানোমিটার। তাহলে প্রতি নিউক্লিওটাইডের মধ্যবর্তী, যেমন টোটাল 10 জোড়া দৈর্ঘ্য যদি 3.4 ন্যানোমিটার হয়, তাহলে এক জোড়া অর্থাৎ এক জোড়া থেকে আরেক জোড়ার মধ্যবর্তী দূরত্ব কত হইতে পারে, 3.4 ডিভাইডেড বাই 10 যদি আমরা করে দিই তাহলে কত আসবে, 0.34 ন্যানোমিটার। তার মানে পুরো 10 জোড়ার দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে 3.4 ন্যানোমিটার এবং একটা নিউক্লিওটাইড থেকে আরেকটা জোড়া যেহেতু এরা সমদূরত্বে অবস্থান করে, অর্থাৎ এইখানে যে নিউক্লিওটাইডটা থাকবে তার পরবর্তী নিউক্লিওটাইডটা দুইটার দূরত্ব পরস্পরের সমান হবে। তো সেই ক্ষেত্রে আমরা দূরত্বটা জাস্ট 3.4 এর সাথে 10টা নিউক্লিওটাইডের জোড়াটা ভাগ দিয়ে দিলেই হয়ে যাবে। আর জোড়া কেন বলা হচ্ছে, যেহেতু বাম সাইডে এখানে একটা দেখতে পাচ্ছি, বাম সাইডে একটা স্ট্র্যান্ড, ডান সাইডে একটা স্ট্র্যান্ড, বাম সাইডে এই যে এই সুগার ইউনিট তার ফসফরিক অ্যাসিড নাইট্রোজেন বেস মিলে এইখানে একটা নিউক্লিওটাইড গঠন করতেছে, আবার এইখানে একটা সুগার ফসফরিক অ্যাসিড আর নাইট্রোজেন বেস মিলে এইখানে একটা নিউক্লিওটাইড গঠন করতেছে। তো এই জন্য আমরা টোটালি এইখানে একটা নিউক্লিওটাইডের জোড়া পাচ্ছি, এই হচ্ছে একটা নিউক্লিওটাইডের জোড়া। তাহলে জোড়া বলতে আই থিঙ্ক বোঝা গেছে। তাহলে এইখানে কয়টা নিউক্লিওটাইড জোড়া দেখা যাচ্ছে, এইখানে আর একটা নিউক্লিওটাইড জোড়া দেখা যাচ্ছে, তো টোটাল 2টা নিউক্লিওটাইড জোড়া দেখতে পাচ্ছি আমার এই চিত্রের মধ্যেই। তো এরকমভাবে এইখানে টোটাল একটা ঘূর্ণনের মধ্যে এরকম 10 জোড়া নিউক্লিওটাইড জোড়া দেখা যায়। আচ্ছা, এবার আরেকটা তথ্য, সেটা হচ্ছে এই যে একটা স্ট্র্যান্ড এন্ড এই একটা স্ট্র্যান্ড, দুইটা স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এই দুইটা স্ট্র্যান্ডের মধ্যবর্তী দূরত্ব হবে, দুই স্ট্র্যান্ডের
মধ্যবর্তী দূরত্ব সেটা হচ্ছে 2 ন্যানোমিটার, 2 ন্যানোমিটার বা 20 অ্যাংস্ট্রম। তো এই ধরনের কিছু কথা বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কিত কিছু কথা। আর শুরুর দিকে আমরা বলছি, এই চিত্র থেকে বুঝিয়ে দিছিলাম যে স্ট্র্যান্ডগুলোর মধ্যে আসলে কি থাকে কেমিক্যালি, পেন্টোজ সুগার, ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস কীভাবে যুক্ত থাকে, এই কথাগুলোই। এবার আসি ডিএনএর কাজ নিয়ে। ডিএনএর আসলে মূল কাজটা কি? কাজ, প্রথম কাজই হচ্ছে ডিএনএ ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে, এটা আমরা বলতে পারি। ক্রোমোজোমের তো তাছাড়া আর কি কি কাজ আছে ক্রোমোজোমের গাঠনিক উপাদান ছাড়াও? যেমন এটা আমরা শুরু থেকেই বারবার বলে আসতেছি যে জীবের সকল বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। জীবের সকল বৈশিষ্ট্যের যে তথ্য থাকে সেটা সে ধারণ করে, এটা আমরা বলতে পারি জীবের সকল বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। তো এগুলো বইতে দেওয়া আছে, তা আমরা একদম কমন দুইটা বললাম যে ডিএনএটা ক্রোমোজোমের গাঠনিক উপাদান হিসেবে কাজ করে এবং জীবের সকল বৈশিষ্ট্য ধারণ ও নিয়ন্ত্রণ করে। আবার কোনো যদি সংকেত প্রেরণ করা লাগে, যেমন কিসের সংকেত হতে পারে, যে কোনো সিগন্যাল আসছে, যে কোনোভাবে সে বুঝতে পারছে কোনো জায়গায় প্রোটিনের দরকার, তো সেই ক্ষেত্রে যেই প্রোটিনটা দরকার হয় ওই প্রোটিন তৈরি করার জন্য সে সংকেত পাঠায় দিবে। সংকেত কীভাবে পাঠাবে? এমআরএনএর মাধ্যমে সে সংকেতটা পাঠায় দেয় সাধারণত। এই জন্য এই ক্ষেত্রে আরেকটা কথা বলা হয় যে জীবকোষের সংকেত প্রেরক হলো ডিএনএ, তো সে সংকেত প্রেরক হিসেবে কাজ করে। আচ্ছা, তারপর আরও আমরা কথা বলতে পারি ডিএনএ নিয়ে, যেমন ডিএনএতে মিউটেশন হতে পারে, তো মিউটেশনের একক হিসেবে কাজ করে কে? ডিএনএ। এবং আরও আমরা বলতে পারি যেমন বংশ পরম্পরায় সে স্থানান্তরিত হয়। তো এই ধরনের কথাগুলো আমরা বলতে পারি। তো এই পয়েন্টগুলো আমরা মনে রাখবো কাজের ক্ষেত্রে বা গুরুত্বের ক্ষেত্রে। তাহলে আমরা শিখলাম ডিএনএর ভৌত গঠন, কিছু রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করলাম, ডিএনএ আর এর পার্থক্য, এবং ডিএনএর ছবিটা আঁকা শিখলাম, আর ডিএনএর কিছু কাজ জানলাম।